HTML দিয়ে CSS দিয়ে ওয়েবসাইট বানানোর একটা প্রচলন ছিল। ওই সময়ে এরকম ওয়েবসাইট বানাইতো মানুষ, এবং অ্যাকচুয়ালি ওই সময়েরও যারা খারাপ ওয়েব ডেভেলপার ছিল তারা এরকম ওয়েবসাইট বানাইতো। অনেকদিন পর আমি এরকম একটা ওয়েবসাইট আমার চোখের সামনে দেখলাম, বাট অনেকে বলতে পারে যে লোড তো হয়েছে, সরকারি অনেক ওয়েবসাইট তো লোডই হয় না, সেক্ষেত্রে এটা লোড হয়েছে। এরকম ওয়েবসাইট আমি দেখছি যেটা শুধু অফিস টাইমে লোড হয়, সকাল 9 থেকে বিকাল 5টা পর্যন্ত, তারপরে আর লোড হয় না। তো সেইখানে freelancers.gov.bd লোড হয়েছে, একটু ক্রেডিট আমরা দিতে পারি। তো প্রথমে আমরা উপরে ডান পাশে তাকাবো, ডান পাশে উপরে ictbelabo@gmail.com এবং তারপর একটা ফোন নাম্বার দেওয়া, ictbelabo@। এরকম ম্যাক্সিমাম ওয়েবসাইটে, কোনো ওয়েবসাইটে এরকম থাকে না। আর যদি ইমেল এটা থেকেও থাকে, সরকারি না ইমেল যদি থেকেও থাকে, freelancer.gov.bd@gmail.com, আইসিটি বেবাবো কি? আবার ফোন নাম্বারও কিন্তু এমন থাকার কথা না, যেহেতু এটা সরকারি। 2222 কিংবা 4 সংখ্যা 5 সংখ্যার নাম্বার থাকার কথা। হ্যাঁ, সরকারি Gmail হলে তোমার হচ্ছে 4-5 সংখ্যার টেলিফোন নাম্বার থাকবে, একদম ডিজিটেড পার্সোনাল একটা নাম্বার দিয়ে রাখছে। .com। সো একটা জিমেইল এক্সটেনশন যে একটা সরকারি ওয়েবসাইটে থাকতে পারে, এইটা খুবই লজ্জাজনক একটা ব্যাপার, যে আমার একটা প্রফেশনাল সরকারি ওয়েবসাইট আমি একটা ডোমেইন এক্সটেনশন ইমেল না দিয়ে একটা জিমেইল দিয়ে রাখছি, এবং আমি ঠিক শিওর না ওই জিমেইলে ইমেইল করলে কেউ রেসপন্ড করবে নাকি, যদি করেও তাও আমার ধারণা এটা খুব বড় একটা রেড ফ্ল্যাগ এবং খুব বড় প্রফেশনাল না এরকম একটা ভাইব দেয়। কারণ একটা অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে কেন একটা জিমেইলের ডোমেইন থাকবে, তাই না? এবং তারপর আমরা ফোন নাম্বারটা দেখতেছি, আমি ঠিক শিওর না যে ইমেইল এবং ফোন নাম্বারের উদ্দেশ্য কি, এখানে কি আমি ফোন দিতে পারবো? যদি আমি এখানে ফোন দেই, ফোন দেওয়ার পরে অ্যাকচুয়ালি হবে কি? অ্যাকচুয়ালি আমার নলেজ একটু কম, কারণ freelancers.gov.bd কি উদ্দেশ্যে বানানো হয়েছে এটা আমি জানি না, এবং এই ওয়েবসাইটও আমাকে খুব বেশি বলতেছে না যে কেন বানানো হচ্ছে। ও বলতেছে আ ইউনিক প্ল্যাটফর্ম ফর ফ্রিল্যান্সার ইকোসিস্টেম ইন বাংলাদেশ, এক্সাইটিং ফিচার্স আর কামিং সুন, প্লিজ কিপ ইন টাচ। এটা হলো প্রথম ব্যানার, এবং সেকেন্ড ব্যানারে যদি আমি যাই, আ ইউনিক প্ল্যাটফর্ম ফর ফ্রিল্যান্সার ইকোসিস্টেম ইন এখন একটু বাংলাদেশ। কষ্ট করে আমি একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, কথা আছে, এই যে এই ওয়েবসাইট যে ইয়া করছে, যে ডিজাইন করছে, একটু ভালো না আমার কাছে, হাল- প্রচুর খারাপ। হালকা ওয়ার্ডপ্রেসেও পাতলা কিন্তু এর থেকে ভালো হ্যাঁ, ডিজাইন হয়। ঠিক আছে ঠিক আছে, হালকা পাতলা কাজ জানে, ঠিক আছে। ওই হ্যাঁ হালকা পাতলা কাজ দেখায়া হয়তো মানে ওই সেক্টরে আর কি হয় পরিচিত ছিল, তো বলছে আমি তো এরকম এরকম অনেক কাজ জানি, তো আমরা একটা যদি কোর্স চালু করি। হ্যাঁ, এই সিস্টেমে হয়তো বা জিনিসটা হয়েছে। আচ্ছা, এডিং ফিচার্স আর কামিং সুন, প্লিজ কিপ ইন টাচ। সো সেম কথা দুইটা ব্যানারের ভিতরে বলা হয়েছে, এবং তারপরে আমি যদি একটু নিচে নামি, একটা রোয়ের ভিতরে 3টা কলাম দিয়ে 3টা ছবি দিয়ে 3 ধরনের কথা বলা হয়েছে। ফ্রিল্যান্সিং শিক্ষা আরো 16 জেলায়, দেশের শিক্ষিত যুবক 48 জেলায় প্রশিক্ষণ চলছে, সরকার চাচ্ছে আরো 16 জেলায় একই ধরনের প্রশিক্ষণ দিতে। 64 বছরের রেজাউল করিম ফ্রিল্যান্সার, ঢাকার নিউ ইস্কাটন এলাকার বাসিন্দা, বয়স freelancer। 64 বছর। ইমো ফ্রিল্যান্সার না। নিয়ম করে প্রতিদিন অন্তত 2 ঘন্টা কাটান রমনা পার্কে। এই যে এই কথার মানে কি? রমনা পার্কে আমাদেরও কাটাইতে হবে, রমনা পার্কে। 7 থেকে 10 কিলোমিটার হাঁটেন অথবা দৌড়ুন, অবসরে গান শুনেন, এই রুটিনে অভ্যস্ত দিন। এই কথাটার মানে আসলে কি? দিস ইজ সো উইয়ার্ড, তাই না? 64 বছরের রেজাউল করিম ফ্রিল্যান্সার, এই হেডলাইনটা শুনে সবাই আপনার আবার মনে হবে যে এর 64 বছর বয়স, রমনা পার্কে যায়। ভালো ভালো। পরে আমি যখন সাব হেডিংটা পড়বো, 64 বছর উনি কিভাবে ফ্রিল্যান্সার হয়েছে, এটাই তো আমি জানবো, তাই না? এটা জানতেই তো আমি চাই, কিন্তু না, উনি বলতেছে যে রাজধানী নিউ ইস্কাটন এলাকার বাসিন্দার, বয়স 64 বছর, নিয়ম করে 2 ঘন্টা রমনা পার্কে হাঁটেন, 7 থেকে 10 কিলোমিটার হাঁটেন অথবা দৌড়ান, অবসরে গান শুনেন, এই রুটিনেই অভ্যস্ত তিনি। এটার সাথে ফ্রিল্যান্সারের কি সম্পর্ক? আমি জানি না। ওকে, টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে 50 জনের মাঝে সনদ বিতরণ। টাঙ্গাইল এই সনদ দিয়া কিন্তু কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। কি হবে? কোনো লাভ নেই কিন্তু তো। জীবনে সনদ দেখতে চায় না, কয় না যে বাংলাদেশ সরকার তোমার কি সনদ দিছে, আমি তোমার কাজ দিব না। এটা ক্লায়েন্ট দেখে তোমার হচ্ছে এক্সপেরিয়েন্সটা, আর তোমার কাজের ডেমোটা দেখে যে তুমি কত ভালো কাজ করতে পারো। স্কিল ম্যাটার করে, সনদ। 10 আগস্ট 2025 সনদ দিয়ে কোনো বাসস কিছু নেই। দেশের 48 জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলার 50 জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। আর একটু নিচে আচ্ছা, এগুলোর কোনো একটা আমরা ক্লিক করি, কোনটায় চাই আপনারা আমাকে বলেন, কোনটায় চান আমি ক্লিক করবো? আমার 64 বছরের রেজাউল করিম ফ্রিল্যান্সার, এটাই ক্লিক করতে আগ্রহ হচ্ছে। আমি এটা নতুন ট্যাবে খুলবো, কারণ আমি ঠিক শিওর না এখানে ক্লিক করার পরে এই পেজ আবার পরে যায় লোড হবে নাকি হবে পয়েন্ট ভালো কথা বলছে। না, সেটা একটা নতুন ট্যাবে খুলি আমরা। ওকে, প্রথম আলোর লিংক, প্রথম আলোর একটা হ্যাঁ। নিউজের লিংক এখানে দেওয়া।
এটা আসলে উচিত এইটা ছিল চলে আসছে অ্যাডসেন্স, মানে ইয়া সিস্টেমে চলে আসছে। প্রথম আলোর একটা জিনিস নিয়ে আসে এই যে চলে আসছে, অটো ওই অটো যে চলে লিঙ্ক আসছে লিঙ্ক কিন্তু আমি এই যে যে। আপনাকে দেখালাম না হুম একটু আগে, ভিমো হুম ভিমোতে ভিমো ওইরকম। অ্যাডসেন্স টাইপ সরকারি একটা অটোমেটিক অ্যাড নিয়ে ওয়েবসাইটে নিছে। হ্যাঁ, একটা সরকারি ওয়েবসাইট যে এইভাবে র্যান্ডমলি একটা থার্ড পার্টি নিউজ মিডিয়াকে সোর্স করে নিজের ওয়েবসাইটের ভিতরে তার নিউজ বসায় দিতে পারে, আমি ধরে নিচ্ছি এগুলোও নিউজ, সেগুলো আমি একটু শেয়ার। ওকে, এটাও প্রথম আলোর নিউজ, ফ্রিল্যান্সিং শিক্ষা আরো 16 জন, আমি এটা আর ওপেন করতেছি না, আমি ধরে নিচ্ছি এটাও প্রথম আলোর নিউজ হবে। ওকে, নিচে অ্যাবাউট আস এবং কমিউনিটি। অ্যাবাউট আসে চাপ দিলাম আমি, আল্লাহ ভরসা। ওকে ওকে, অ্যাবাউট কাজ আসে করে চাপ না। দিলে কিছু হয় না। ওকে ঠিক আছে, সমস্যা নেই। কমিউনিটিতে চাপ দিই, কমিউনিটিতে চাপ দিলেও কিছু হয় না। হেল্প অ্যান্ড সাপোর্টে যদি চাপ দিই তাও কিছু হয় না, চাপ দিলেও কিছু হয় না। টার্মস অফ সার্ভিসেসে চাপ দিলেও কিছু হয় না। প্রাইভেসি পলিসি, অবভিয়াসলি বাংলাদেশ প্রাইভেসি পলিসি দিয়ে কি যায় আসে, কিছু হয় না। ফলো আস অন ফেসবুক, কিছু হয় না। ইউটিউব কিছু হয় না। টুইটার কিছু হয় না। আচ্ছা, এরকম একটা ওয়েবসাইট বানানোর জন্য আপনি কত টাকা নেবেন? আমি আসলে ওয়েবসাইট এভাবে কখনো কাজ করিনি। না না, এইরকম একটা এই যে 4-5টা কি বক্স বক্স বানায় দিচ্ছে, উপরে 2টা বক্স, 5-6টা বাটন, এটার জন্য আপনি কত টাকা নেবেন বলেন? এটার জন্য কেউ টাকাও, টাকা এটা নেবেন তো না না? জাস্ট আমরা একটা যদি কাজ করি, ডেমো কাজ যে করি না, হ্যাঁ হ্যাঁ, ডেমো কাজও তো এর থেকে ভালো করি। বুঝতে পারছি। লিঙ্কডইন কিছু হয় না। ওকে ঠিক আছে। কপিরাইট 2025 বাংলাদেশ ফ্রিল্যান্সার্স ইকোসিস্টেম। সাধারণত কপিরাইটে আমরা ওই কোম্পানি যারা এই জিনিসটা বানাইছে, সো ধরেন কথার কথা মানে অ্যামাজন। আমি এখানে একটু পজ করো, বলি। এখানে হচ্ছে ফায়ার বেজ অ্যাড করা নেই। ফায়ারবেজ ফায়ার মিন্স? বেজ অ্যাড করা, ফায়ার বেজ অ্যাড করা থাকলে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের যে লগ ইন অপশন গুলো আছে না, হুম হুম। যেমন গুগল অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট, টুইটার যা আছে এগুলো কিন্তু ফায়ার বেজের থ্রু মানে ইয়া হয়, কাজ হয়। যখন তুমি ইয়ার মধ্যে ফায়ার বেজের এপিআইটা দিবা, তখন তোমার হচ্ছে এখানে লগ ইন অ্যাক্সেস গুলো আসবে। বুঝতে পারছি, এখানে এটা করা নাই। এখানে ওটা করা নাই। অ্যামাজনের নিচে যদি আপনি কপিরাইট পর্যন্ত যান, আপনি দেখবেন যে নিচে মানে অ্যামাজন ইঙ্ক ইমেইলেরও যে অপশন গুলো আছে ওইটার জন্য তোমার ওই এপিআই ইউজ করা লাগে ফায়ার বেজে। কিচ্ছু করে নাই এখানে। এরকম কথাবার্তা লেখা থাকে, কারণ অ্যামাজন ওই এই ওয়েবসাইটের ভিতরে যত কন্টেন্ট আছে সেই সব কন্টেন্টের মালিক অ্যামাজন। সো বাংলাদেশ ফ্রিল্যান্সার্স ইকোসিস্টেম তো আসলে কোনো কোম্পানি না, এটা তো একটা সরকারি প্রজেক্ট। বানাইছে হলো ফ্রিল্যান্সার, কারা বানাইছে আমি জানি না, সরকারের কোন আইসিটি ডিভিশন আমি ধরে নিচ্ছি বানাইছে। সো কপিরাইট অ্যাকচুয়ালি আইসিটি ডিভিশনের পাওয়া উচিত, যেটা এখানে মাঝখানে আছে ডিপার্টমেন্ট অফ আইসিটি, এবং এই পাশে আবার আইসিটি ডিভিশন। সো আমি আইসিটি ডিভিশনটা ক্লিক করে দেখি কি হয়। ওকে, আইসিটি ডিভিশনে ক্লিক করলে নতুন একটা পেজ ওপেন হচ্ছে। সো আইসিটি ডিভিশনের যে সাবডোমেইন আছে সরকারের, সেটা ওপেন হয়েছে। নিজেদের সাবডোমেইন ঠিকই ওপেন করা গেছে। আমার ধারণা ডিপার্টমেন্ট অফ আইসিটি তে ক্লিক করলেও একই জিনিস ওপেন হবে। ওটা জাস্ট খালি কপি করে নিয়ে আসি, লিংকটা বসাই দিছে এই জায়গার মধ্যে। ওয়েবসাইট ওপেন হচ্ছে। সো দুইটাই URL কিন্তু আলাদা। doict.gov.bd একটা এবং ictd.gov.bd একটা নোটিস টোটিস আছে, আর একটা নিউজ টিউজ সম্ভবত বেশি আসে। ওকে, এইটুক গেল। এইবার আমরা এক্সাইটিং কাজগুলো শুরু করি। আমরা দেখি ফিচার্সে চাপ দিলে কিছু হয় না, টিমে চাপ দিলে কিছু হয় না, অ্যাবাউটে চাপ দিলে কিছু হয় না। ওকে ঠিক আছে, আমার ধারণা এই ভিডিও এখানে শেষ হয়ে যাবে, কারণ রেজিস্টার অ্যাজ ফ্রিল্যান্সারে চাপ দিলেও মনে হয় কিছু হবে না। শেষ এই ভিডিও নাকি? করার নিয়ত না, না, নিয়ে আমি আরো যখন আছে। এখানে এটা- বসছিলাম, আমার উদ্দেশ্য ছিল যে এটা তো হবে না, কারণ এটার মধ্যে তো ওই এপিআই অ্যাড করে নেই, রেজিস্টার অ্যাজ এ ফ্রিল্যান্সার। এপিআই অ্যাড করা না থাকলে এটা জীবনে কাজ করবে না। আচ্ছা, ওয়েবসাইটটা কি হয়? আপনাদের সাথে আমি দেখব, এবং তারপরে আমি লাইভ ফ্রিল্যান্সার হিসেবে রেজিস্ট্রেশন করে আপনাদের দেখাবো যে রেজিস্ট্রেশন করলে কি হয়। আমি রেজিস্টার অ্যাজ ফ্রিল্যান্সারে চাপ দিতে এখন আমার ভয় লাগতেছে, কারণ আমার ধারণা কিছু হবে না। তো তারপরে চাপ দিয়ে দেখি আমরা কি হয়। ওকে, না হয়েছে। হয়েছে। ইউ হ্যাভ টু বি আ সিটিজেন অফ দাঁড়াও বানান কি কি হয়েছে? আসে বানান সেটা হয়েছে? দেখো। বানান হাইলি বানান হয় নাই। সিটিজেন বানান কি লেখছি? সিটিজেন। সিটাইজেন ওয়াই হয় না, এইটুকু আমি জানি যে ওয়াই মানে হয় না। ওয়াই হয়তো না, ওইখানে আই হয়তো, ওয়াইয়ের জায়গায় আই হয়তো। এটা সিটি বলতে কোন সিটি, মানে যে শহর আছে না, আচ্ছা, শহরের সিটি এখানে আমি বসাই দিছে। আমি মাইনা নিতাম যে হবো গিয়া ওই আই আর ওয়াই যদি পাশাপাশি থাকতো তাহলে হয়তো বা আই চাপ দিয়ে গিয়ে ওয়াই চাপ লেগে গেছে, কিন্তু মাঝখানে কিন্তু ইউ আছে, অর্থাৎ এটা মানে উনি বানানই ভুল জানতো। হুম। বাংলাদেশ সি, চ্যাট জিপিটিকে বললেই না মানে তো আমি বুঝলাম না। যে কোম্পানি এই কন্টিনিউ বানানো ভুল হয়েছে, একটু দেখেন ভালো করে, কন্টাইনিউ আই হবে না।
না, এদিকে আসে মানে ভুল করছে। 1 লাখ টাকা রেভিনিউ করে মাসে। ওই কোম্পানির কোনো একটা ওয়েব ডেভেলপার যদি এই জিনিস বানাইতো, সেই ওয়েব ডেভেলপার ফায়ার হয়ে যাইতো। বছরে 12 লাখ টাকা জেনারেট করতে মাসে 1 লাখ টাকা রেভিনিউ করে। এরকম ছোট সাইজের কোম্পানিরও যদি এরকম একটা ওয়েবসাইট থাকতো, ওই ওয়েব ডেভেলপারকে আমি আমার অফিসের কনফার্ম বানানটা কি ঠিক আছে? কোথায় ঠিক কনফার্ম? আছে, ঠিক আছে, ঠিক আছে। কোম্পানিরও যদি এরকম একটা ওয়েবসাইট থাকতো, ওই ওয়েব ডেভেলপারকে আমি আমার অফিসের ত্রিসীমানায় ঢুকতে দিতাম না কখনো। সেইখানে এটা হলো বাংলাদেশ গভর্নমেন্টের ওয়েবসাইট, সরকারি com.bd, এবং সেইখানে 99% জিনিসই কাজ করে না ওয়েবসাইটের। যা কাজ করে তার মধ্যে আবার বানান ভুল। এর থেকে লজ্জাজনক এবং কষ্টকর জিনিস আমার মনে হয় না আছে। So, দুইটা জিনিস আমি কিন্তু এইখানে ফ্রিল্যান্সারদের জন্য একটা ওয়েবসাইট লাগবে নাকি লাগবে না ওই আর্গুমেন্টে যাইতেছি না, কারণ আমার মনে হয় লাগবে না, আমার মনে হয় এই জিনিসের কোনো দরকার নাই ফার্স্ট প্লেস। বাট ঠিক আছে, আপনার মনে হচ্ছে দরকার আছে, কোনো সমস্যা নেই, আপনি বানাইছেন, খুবই ভালো কথা। তো ভালো মতো বানান। নর্মালি মানে সরকারি ওয়েবসাইট তো সবই খারাপ হয়, আমরা জানি। সরকারি ওয়েবসাইটের ইউআই ইউএক্স বলে কিছু থাকে না, সরকারি ওয়েবসাইট লোড হয় না, এগুলো আমরা সবাই জানি। বাট অ্যাটলিস্ট ফ্রিল্যান্সারদের জন্য যেটা বানাইতেছিলেন ওটা যদি আরেকটু সুন্দর হইতো দেখতে, তাহলে খুব একটা খারাপ হইতো না। ওকে, সো ইউ হ্যাভ টু বি আ সিটিজেন অফ বাংলাদেশ, ইউর অ্যাকাউন্ট উইল বি ভেরিফাইড বাই আওয়ার ইনভেস্টিগেশন টিম। আমি খুবই জানতে আগ্রহী এই ইনভেস্টিগেশন টিমে কারা আছে, কারা। আপনি তো ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলছেন না, ওইখানে কি এরকম কিছু থাকে? ইওর অ্যাকাউন্ট উইল বি ভেরিফাইড বাই আওয়ার ইনভেস্টিগেশন টিম, এটা কিভাবে করে? ওই আপওয়ার্কে আপনি যে অ্যাকাউন্ট খুলছেন ওইখানে কি এরকম কিছু ছিল? না, এরকম টার্মস কন্ডিশন ছিল না তো। ভেরিফাই করে বাট ইনভেস্টিগেশন টিম মানে এটা ওটা, কি? ওরা তো জাস্ট যখন তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবে না, হুম হুম। তখন হচ্ছে ইমেইলের মাধ্যমে ডাইরেক্ট ভেরিফাই করে। ইনভেস্টিগেশন। জাজ করে মানে তোমাকে বলবে একটা যে আমার ডিরেক্টরি পেজে নিয়ে যায় ভেরিফাইড করার জন্য। হ্যাঁ, আর ওই একটা যখন ওটিপি আসে। ডিরেক্টরি পেজে যায় একটা ওটিপি আসে, ওই ওটিপি দিয়ে অথবা আচ্ছা তোমার মেইলে একটা লিংক দিয়ে দেয়, ওটার মধ্যে ক্লিক করলেই তোমার হ্যাঁ ভেরিফাইড হ্যাঁ। লেখা হয়ে যায়। একটা অ্যাকাউন্ট ভেরিফাইড হবে নাকি হবে না একটা প্ল্যাটফর্মের ভিতরে, এটা আর কি কারা। আমি আমি ইমাজিন করতেছি 20 জন মানুষ সকাল 9টার সময় অফিসে যায়, একটা বড় রুমে বসে, এবং 9টায় যায় বাট 10টা 11টা পর্যন্ত কোনো কাজ করে না, যেহেতু চা, ব্রেকফাস্ট, পত্রিকা ইত্যাদি ব্যাপার স্যাপার আছে। 11টার সময় একজন একটা ফাইল নিয়ে আসে যে ভাই একটা সাইন আপ হয়েছে। ভাই তো না, স্যার একটা সাইন আপ হয়েছে, আপনারা এখন ইনভেস্টিগেশন করে বলেন এই সাইন আপটা অ্যাপ্রুভ হবে নাকি হবে না আমাদের ওয়েবসাইটে। এরপর ওই 12 জন মিলে মিটিং করেন যে এই সাইন আপটাকে অ্যাপ্রুভ করা যায়, এটা কি আসলে ফ্রিল্যান্সার, এবং সবকিছু শেষ হওয়ার পরে ওই জিনিস অ্যাপ্রুভ হয়। এরকম একটা জিনিস আমি ইমাজিন করতেছি। ওকে, বিফোর ইউ কন্টিনিউ রেজিস্ট্রেশন, কনফার্ম ইউ হ্যাভ দ্য ফলোইং ডকুমেন্টস, ইউর অ্যাক্টিভ কল ফোন অ্যান্ড হ্যান্ডসেট উইথ ইউ। হ্যাঁ হ্যাঁ, এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে। অ্যাক্টিভ ফোন কল হয় কিন্তু কল ফোন হয় না। মানে আগেই হচ্ছে দিয়ে দিছে কল, কল অ্যাক্টিভ ফোন। আর ফোন। কল ফোন ওই জায়গা হবে কেন, সেল ফোন হবে, এটা সেল ফোন। ও সেল ফোন। সেল হ্যাঁ, ফোন এন্ড সিই হ্যান্ডসেট, ডবল এল, এই দুইটার মধ্যে পার্থক্য কি? একই দুইটাই তো। একই। যদি সেল ফোন যদি অর হ্যান্ডসেট স্মার্টফোন দিত, দিত তাহলে আলাদা হইতো, স্মার্টফোন দিলে আলাদা জিনিস হইতো। এই একটা লাইনে কয়টা ভুল? হোয়াট ইজ কল ফোন? আই থিঙ্ক ওনারা বলতে চাইছে সেল ফোন। Cell সেল phone। ফোনের জায়গায় ওনারা কল ফোন বলছে, অ্যান্ড হ্যান্ডসেট উইথ ইউ। সো আমার কাছে যদি ফোন থাকে, ফোনই তো হ্যান্ডসেট। কল ফোন অ্যান্ড হ্যান্ডসেট উইথ ইউ, হ্যান্ড ইউর এনআইডি কার্ড। আমার এনআইডি কার্ড আছে। ফ্রিল্যান্সিং ওয়েবসাইট অ্যাকাউন্ট ডিটেলস আমার কাছে আছে। এক্সাম্পল প্রুফ, জয়নিং ডেট অ্যাজ আ ফ্রিল্যান্সার। আপনার থেকে কি আমরা কখনো জয়নিং ডেট দেখতে পারবো? আমি যদি আই থিঙ্ক পারবো। আই থিঙ্ক জয়নিং ডেট খুঁজে বের করা সম্ভব সার্টিফিকেট অফ আর্নিংসের ভিতরে যদি যাই। আচ্ছা, ডাউনলোড হয়েছে এটা, বাট আই থিঙ্ক পসিবল। আর্নিং সার্টিফিকেট, আচ্ছা এই যে আর্নিং সার্টিফিকেট তো ইজিলি দেওয়া সম্ভব। ফ্রিল্যান্সিং ওয়েবসাইটস প্রোফাইল ইউআরএল, আমি মানে নিট পিকিং করতেছি এরকম না। ফ্রিল্যান্সিং ওয়েবসাইটস প্রোফাইল ইউআরএল মানে অ্যাপোস্ট্রফি এস, আমি নিট পিকিং করতেছি না, জাস্ট দেখতে বাজে লাগতেছে। এনি ফেক ইনফরমেশন উইল বি টেকেন কেয়ার বাই লিগাল অ্যাকশন ইফ ইউ এটা আর। পড়তে জানি কেমন লাগতেছে না? এনি ফেক ইনফরমেশন উইল বি টেকেন কেয়ার, টেকেন কেয়ার বাই লিগ্যাল অ্যাকশন। বুঝতেছি যে মানে কি বোঝাইতেছে যে একটা লিগ্যাল অ্যাকশন হবে বিরুদ্ধে, কিন্তু তাও পড়তে জানি কেমন লাগতেছে। এগ্রি টু ক্রিয়েট অ্যাকাউন্ট মানে প্রসিড। সেন্টেন্সটা আর কি গ্রামাটিক্যালি আর কি শুদ্ধ না। মিলে না, ওই যে আমার নাম সিয়ামের জায়গায় নাম আমার সিয়াম। হুম। আদারওয়াইজ ক্যান্সেল, এই লাইনটার গ্রামাটিক্যালি কোনো সেন্স মেক করে না। ওনারা যেটা বুঝাইতে দেখো, চাইছে সেটা same হলো আমি কথাই যদি বলছে। ভুল ইনফরমেশন দিয়ে সাইন আপ করার চেষ্টা করি তাহলে লিগ্যাল অ্যাকশন হবে আমার বিরুদ্ধে। ধরেন আমি
ফ্রিল্যান্সিং ইউআরএল ভুল দিছি প্রোফাইলের, বা আর্নিং সার্টিফিকেট ভুল দিছি, বা জয়নিং ডেট ভুল দিছি, তাহলে লিগ্যাল অ্যাকশন হবে। ইফ ইউ আর অ্যাগ্রি টু ক্রিয়েট অ্যাকাউন্ট প্রসিড, আদারওয়াইজ ক্যান্সেল। আদারওয়াইজ ক্যান্সেল, এরকম এটা কিন্তু কাইন্ড অফ থ্রেট। হ্যাঁ, আদারওয়াইজ ক্যান্সেল, এটা থ্রেট দিতেছে। এটাই তো, এটা কোনো কথা? আদারওয়াইজ ক্যান্সেল। আমি জাস্ট বুঝতে পারছি, যদিও লাইনটার কোনো মানে হয়নি, বাট তর্জমা করতে পারছি আমি। সো প্রসিড। আমি আমার 99% শিওর আমি যে আমার ফোনে কখনো ফোন আসবে না, বাট আমি দেশের বাইরে আছি, সো দেশে থাকলে হয়তো ফোন আসতো। আচ্ছা, ডকুমেন্টস গুলো সাবমিট করব, হ্যাঁ হ্যাঁ, পরে কি সেই জিনিসগুলো আছে? মানে বুঝলাম না ভাইয়া। মানে আমার কাছে যে এনআইডি কার্ড চাইলো, তারপর হচ্ছে সার্টিফিকেটটা চাইলো, হ্যাঁ হ্যাঁ, ওইলা সাবমিট করার অপশন কি এখানে দিছে ওরা? বলতে পারেন, দেখি এটা দেখি, সামনে হবে, ওই যে সমস্যা নেই, অপশন তো দেখা দেখলে যাচ্ছে। পাওয়া যাবে। আচ্ছা, দেখা যাক, দেখি ক্রেডিট কি। তাদের দিচ্ছি। ওকে, রেজিস্ট্রেশনের 3টা স্টেপ। প্রথম স্টেপ হলো মোবাইল নাম্বার এবং তারপরে একটা ক্যাপচা ভেরিফিকেশন, ওটিপি। ওটিপি তো আসবে না আমার কাছে, আমি ধরে নিচ্ছি। তারপরে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দেখি, বাই চান্স যদি চলে আসে, আইরিশ নাম্বারটা দিয়ে একটু ট্রাই করে দেখি। 4-7-28 সেন্ড ওটিপি। ওকে, ইনভ্যালিড মোবাইল, সো আসবে না। আমি আমার বাংলাদেশি নাম্বারটা দিয়ে একটু দেখি, যদিও বাংলাদেশি নাম্বারে ওটিপি আসলে আমি এখন ধরতে পারবো না ওটিপি, বাট আমার ধারণা তাও আসবে না। আসে না। ওটিপি সেন্ডিং ফেইলড। ওকে, সো এটাকে আমি +88 দিয়েছি, এই জন্য +88 ছাড়া দিয়ে দেখি। না, +88 ছাড়া দিলেও ওটিপি সেন্ডিং ফেইলড। সো আনফরচুনেটলি আমাদের ওয়েবসাইট রিভিউ এই পর্যায়ে এসে শেষ হচ্ছে। এই যে মানুষটা এটার যে মধ্যে এখানে কোনো বসে ফায়ার আছে, বেজে মানে অ্যাড করা নাই? এগুলো মানে যে অটোমেটিক যে সিস্টেম থাকে যে একলাই ওটিপি যাবে, এগুলা কোনো কিছু add হ্যাঁ করা হয় হ্যাঁ, না? না। আমাদের ওয়েবসাইট রিভিউ এই পর্যায়ে এসে শেষ। আচ্ছা, আপনার কি মনে হয়, হ্যাঁ, এটা বানানোর উদ্দেশ্য কি? এটা দিয়ে মানুষ কি জানি না। করবে? এটা কি একটা মার্কেট প্লেস, ক্লায়েন্ট আর যে বলে ফ্রিল্যান্সার একসাথে মিট করবে, এই টাইপের কিছু নাকি? না, এটা দিছে হয়তো বা যারা ফ্রিল্যান্সার আছে, একটা কমিউনিটি বিল্ড আপ করার জন্য হয়তো বা ওই রকম চেষ্টা করেছিল, যে সবাই মিলে একসঙ্গে একটা কমিউনিকেশন হবে। এখানে দুই তারপর পয়সা হচ্ছে লাভ হবে না। যারা শিখতে আগ্রহী তাদেরকে এনরোল করাবে, যে এতজন এনরোল আছে। এটা হয়তো বা সরকারকে দেখানোর জন্য আর কি, যে কতজন যে আমরা ফ্রিল্যান্সার এরকম একটা বানাইছে। প্রজেক্ট নিছি, এই প্রজেক্টে এই যে এইভাবে কাজ হইতেছে। বুঝতে পারছি। ওকে, হচ্ছে এই যে মানুষটা যে এখানে বসে আছে এবং এদিক থেকে ডলার বের হয়ে তার কাছে আসতেছে, এই মানুষটা আমি হতে চাইছিলাম, কিন্তু এই মানুষটা আমি হতে পারলাম না, কারণ ওয়েবসাইটে লগ ইন করা সম্ভব না, ওয়েবসাইটে রেজিস্ট্রেশনই করা সম্ভব না, এবং ওটিপি আসে না। ওটিপি যে আসে না এটা আমার দোষ না, ওটিপি আসে না কারণ ওটিপি আসার সিস্টেমই বানানো হয়নি। এটা জাস্ট ফ্রন্ট এন্ড, এবং ফ্রন্ট এন্ডও যে খুব ভালো মতো কাজ করছে সেরকম না। সো হ্যাঁ, এই ছিল আমার কুইক রিভিউ ব্যাক এন্ডের অফ কোনো কাজে নাই। ফ্রিল্যান্সার আরেকটু ভিডিও আছে, ওইটা আমরা দেখি। এটা .gov.bd। জিনিসটা আমি দুইভাবে দেখি। এক নাম্বার, বাংলাদেশ সরকার ফ্রিল্যান্সারদের জন্য কিছু করতে চায়, নিয়তটাকে আমি পজিটিভলি দেখি, যে অ্যাটলিস্ট কিছু করতে চাইতেছে এবং অনেক দিন ধরেই করতে চাচ্ছে। কিন্তু এই করতে চাওয়ার জন্য যে অ্যাকশনগুলা নেওয়া হয়, সেই অ্যাকশনগুলা অ্যাকচুয়ালি ভালো তো কিছু করেই না, খারাপ করে। আমি এক্সাম্পল দেই, বাংলাদেশ সরকার 5-7 বছর আগে ফ্রিল্যান্সার্স আইডি কার্ড বলে একটা জিনিস বানাইছিল, এবং অনেকেই তখন সেই ফ্রিল্যান্সার্স আইডি কার্ড নিছিল। এবং পৃথিবীর বিভিন্ন দেশে তো ফ্রিল্যান্সার আছে, পৃথিবীর সব দেশে ফ্রিল্যান্সার আছে অলমোস্ট। কোনো দেশে ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড নাই, বাংলাদেশে ছিল। এবং সেই আইডি কার্ড কেন বানায় ইউনিক আইডিয়া, ইউনিক কোনো কাজ নাই কিন্তু ইউনিক। হইতো, এটার লজিকটা কি ছিল? লজিকটা ছিল যে বিয়ে করার সময় সন্তান কি করে এটা বোঝার জন্য একটা আইডি কার্ড লাগবে। নর্মাল জবের ক্ষেত্রে এই আছে, ফ্রিল্যান্সারদের তো কোনো রেকগনিশন নেই, সে কোন প্ল্যাটফর্মে কোন সময় কোন ক্লায়েন্টের সাথে কাজ করতেছে কেউ জানে না। সো একটা আইডি কার্ড হলে ভালো হয়। এটা একটা ফ্লড লজিক। আইডি কার্ড আসলে কোনো দরকারই ছিল না ওই সময়, এবং তারপরে আইডি কার্ড বানানো হয় কোটি কোটি টাকা খরচ করে, অনেক মানুষকে আইডি কার্ড দেওয়া হয়, অনেক মানুষ আইডি কার্ড নেয়ও, এবং তারপরে আইডি কার্ড নেওয়ার পরে থেকে আজকে পর্যন্ত সেই আইডি কার্ডের 1 পয়সারও বেনিফিট আসছে বলে আমার মনে হয় না কারো। কেউ যদি বলে যে না আমার বেনিফিট হয়েছে, আপনারা আমাকে কমেন্টে জানান। সেকেন্ড, অনেক দিন ধরে বাংলাদেশ এই আইডি সরকার কার্ডটা দেখা কি কোনো বাইরের দেশের ক্লায়েন্ট অফার করবে যে আপনার হচ্ছে ফ্রিল্যান্সিং আইডি কার্ড আছে, তাহলে আপনার কাছে কাজ করাই দিব, নাহলে নেব না। প্রথম কথা, এ পর্যন্ত যারা ফ্রিল্যান্সার আছে কখনো চাবেই না যে আইডি কার্ড আছে কিনা, কারণ ওদের দেশে নাই, ওরা জানে না। আর তারপরের কথা, আমি যদি দেখাইতে চাই যে দেখো আমার দেশে আইডি কার্ড আছে, এইটা দেখে আমাকে কাজ দাও, ও পাত্তা দিবে না এগুলা। কারণ ফ্রিল্যান্সার ওরা জানেই যে কোনো দেশের মধ্যে এইরকম নাই, শুধু বাংলাদেশে এইটা দেওয়া আছে। তাহলে কেমনে এটা পসিবল?
ওটা আরো মানে নেগেটিভ একটা রিভিউ হবে বাংলাদেশের জন্য। এখানে পিকচারটা দেখেন, হোয়াইট বোর্ডের মধ্যে এক্সেল শিখাইতেছে। ওর জন্য জেলায় জেলায় প্রশিক্ষণ দিচ্ছে এবং 10-12 বছর ধরে এই জিনিস চলতেছে আইসিটি ডিভিশনের আন্ডারে। এবং এই প্রশিক্ষণ দিয়ে গত signing 12 ceremony। বছরে একটা 12 বছর ধরে কি করবো, 12 বছর? ভালো ফ্রিল্যান্সার বের হইছে, আরে এটা দেখানো এখানে সম্ভব না। বেশি ঝামেলা হয়েছে কি, মানে যারা এই জিনিসগুলো নিছে, এই প্রজেক্টটা যারা হাতে নিছে, এরা মোটা অঙ্কের টাকা খালি ইনকামই করছে, হ্যাঁ বানাইতে কাজের গেছে, কাজ কিন্তু কোনো কাজের কিছু কাজ শেখায় নাই। যেমন ওই বললাম না যে বাংলাদেশে ফ্রিল্যান্সার বলতে এরকম এখন প্রপাগান্ডা হয়েছে যে এই গ্রাফিক্স ডিজাইন শিখছে, ওই কোনো কাজ পাচ্ছে না, ওই কি করলো আরো কয়েকজনক নিয়ে আছে, ওই যেটা শিখছে সেটা শিখাচ্ছে। আবার আমি তো ফাইসা ওই গেছি, বাকি তুমিও বাকি ফাঁসো। হ্যাঁ হ্যাঁ বাকি যে স্টুডেন্ট গুলা শিখাইলো ওইও কোনো কাজ পাচ্ছে না, ওই রকম ওইও ওভাবে আর কি। আর এই জিনিসটা এভাবেই ছড়াই গেছে, এভাবে ফ্রিল্যান্সারদের আসল যারা ফ্রিল্যান্সার তাদের হচ্ছে দুর্নাম ছড়াই গেছে। আমি দেখছি তো, মানে অনেকখানে বাংলাদেশি পরিচয় দিলে কেমন জানি দাম কমায় ফেলে। কেন আমি আপনাদের বলি, কারণ প্রশিক্ষণ দেয় যারা, আমি জেনে বুঝেই বলতেছি, কারণ আমরা প্যাসিভ জার্নাল 30,000 মানুষ আছে। সো আমাদের অনেক স্টুডেন্টরা অনেক জায়গায় প্রশিক্ষকও ছিল, এরকমও আছে। সো এরা আমাকে বিভিন্ন জিনিসপত্র বলছে। সো যেটা হয় সেটা হলো গিয়ে শেখানো হয় বেসিক জিনিস। এখন বেসিক জিনিস কেন শেখানো হয়, কারণ অ্যাডভান্স জিনিস শেখানোর টিচার কখনো যায় প্রশিক্ষণ দেওয়ার কাজের মধ্যে ঢুকবে না সরকারি ওই প্রজেক্টগুলোর ভিতরে। সো শিখতে আসে যারা, তারা সাধারণত বটম অফ দ্য পিরামিড পিপল, যারা কোথাও শুনছে যে কেউ একজন কিছু একটা করতেছে, যেরকম নিউজ দেখছে 64 বছর বয়সে উনি 8 ঘন্টা দৌড়ায় পার্কে এবং উনি ফ্রিল্যান্সার হয়ে কোটি কোটি টাকা আয় করতেছে। সো এই নিউজ দেখে ওনারা আগ্রহী হয়ে যুব ক্রীড়া অধিদপ্তরে চলে যায়, বা যারাই অর্গানাইজ করে এইসব জিনিসপত্র সব জায়গায় চলে যায়, এবং সাধারণত তাদের এই বিষয়ে কোনো নলেজই নেই, তারা জাস্ট হুজুগে গেছে 99% মানুষ। সো এই হুজুগে যাওয়া মানুষ প্লাস ব্যাড টিচার প্লাস যা শেখানো হচ্ছে তা রেলেভেন্ট না, এই তিনটার কম্বিনেশন যখন মিলে তখন লাখ লাখ মানুষ সার্টিফিকেট পায়, বাট অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং তেমন কেউ করে না বা করতে পারে না। একদমই পারে না তা না, বাট যারা পারে তারা এমনিও পারতো, তাদের ওই ট্রেনিং এর দরকার ছিল না। এই ট্রেনিং ও এই সার্টিফিকেটের কোনো দাম নেই। এই যে একটা সার্টিফিকেট দিব ট্রেনিং দিয়ে, বা একটা আইডি কার্ড দিব তাদের, Imagine conducting ফাক। every part of your research only on one platform. Meet Bori. এই ধরনের কোনো দাম নেই। এই যে একটা সার্টিফিকেট দিব ট্রেনিং দিয়ে, বা একটা আইডি কার্ড দিব তাদের, এই ধরনের অদ্ভুত কনসেপ্ট থেকে আমরা যতদিন বের হইতে না পারবো ততদিন আমাদের খুব ভালো কিছু হওয়ার চান্স কম। সো এই ধরনের জিনিসকে আমি একই সাথে আমার একটা positive- কথা আছে, কথা হচ্ছে বাংলাদেশে ওই আইডি কার্ডের যে বিষয়টা, হুম। এটা হ্যাঁ তখনই পসিবল ছিল যদি বাংলাদেশের কোনো প্ল্যাটফর্ম থাকতো, মানে ফ্রিল্যান্সিং এর জন্য সরকারি ভাবে, তাহলে তোমার ওই আইডি কার্ডটা দিলে কাজে লাগতো। হ্যাঁ, যে সরকার কারণ অনুমোদিত, যে কোয়ালিফাইড, হ্যাঁ সরকার অনুমোদিত মানে হচ্ছে যে সরকারি ওয়েবসাইট, আর ওই হচ্ছে সরকারি ভাবে প্রশিক্ষণ নিয়ে আইডি কার্ডটা অর্জন করছে। ঠিক আছে, এখন বাইরের দেশের ক্লায়েন্ট যদি আসে ওই আমাদের সরকারি ওয়েবসাইটে আসে যদি অর্ডার প্লেস করে, তাহলে সে বুঝতে পারতেছে যে না এটা বাংলাদেশেরই ওয়েবসাইট, সরকারি ওয়েবসাইট, এবং বাংলাদেশের যে নির্দিষ্ট যারা ফ্রিল্যান্সিং কোর্স করিয়া সার্টিফাইড আর কি, যারা সার্টিফাইড ফ্রিল্যান্সার, তখন এই সেক্ষেত্রে এই আইডি কার্ডটা কাজে লাগতো। কিন্তু এটা তো ওভাবে আর কি হয় না। বাংলাদেশের যে হাল, আমি যদি একজন ফরেন ক্লায়েন্ট হইতাম, বাংলাদেশ উড বি দ্য লাস্ট অপশন যেটা আমি চুজ করতাম। মানে গুনতামই না, চিন্তামই না। বাংলাদেশকে লাস্ট অপশন হিসেবে কেন নিচ্ছে জানো? যেটা হচ্ছে বাংলাদেশের পাবলিক কম টাকাতেও কাজ করে দেয়। মনে করো যে কাজটা হচ্ছে $100, সেই কাজটা হচ্ছে $30 দিয়েও করে দিই। বাংলাদেশের পাবলিক এইরকম। 30 কোটি মানুষ, এই 30 কোটি মানুষের লেবার খাটানো ছাড়া আর কোনো কাম নাই। স্কিলড না। এবং নেগেটিভলি মিক্সড ইমোশন হিসেবে দেখি আমি এই ব্যাপারটা ভাল লাগে আমার, যে কিছু করার চেষ্টা করতেছে, বাট যা করার চেষ্টা করতেছে ওই জিনিসগুলো না করলেই অ্যাকচুয়ালি ভালো হইতো, কারণ ওই জিনিসগুলা হিউজ ওয়েস্ট অফ রিসোর্সেস। এই ওয়েবসাইট বানাইতে কত টাকা লাগছে আমি তো জানি না, বাট আমি ধরে নিতে পারি এই ওয়েবসাইট বানাইতে অ্যাটলিস্ট 1 কোটি টাকা কেউ না কেউ দিছে, বা আমি বলছিলাম না, টাকা গেছে অনেক। কয়েক লেয়ার, সরকারি প্রজেক্ট তো কয়েক লেয়ারে হয়। তো উপরের লেয়ারে 10 কোটি, তারপরের লেয়ারে 3 কোটি, তারপরের লেয়ারে 70 লাখ। দেখছেন এরকম একটা ওয়েবসাইট 70 লাখ, 70 লাখ। মাথা আমি নষ্ট।
যারা ওয়েবসাইট আসলে যারা বানায় তারা তো এটা শুনলে হার্ট অ্যাটাক করবে করে নিতে পারি এই যে আমি কি করলাম, আমাকে যদি কাজটা দিত তাও তো আমার এত টাকা লাগতো না। আমি ওই ফার্মারিয়ায় গেছিলাম, হ্যাঁ, ওই যে তাওহিদ না কি জানি ওইটা দিলাম না, ওইটা ফার্মারে ক্রিয়েট করা, মানে প্রোটোটাইপ গুলা, অ্যানিমেশন গুলা, ওইটা ফিগমা ফিগমা ফিগমাতে না, ক্রিয়েট করলাম। ফিগমা যেমন ফার্মারও অমনি, ও ওই ও, দুইটার মধ্যে একটাই ক্রিয়েট করছে। এখন ওর হোস্টিং ছাড়া আর 1 টাকাও খরচ হয় নাই। হুম হুম। ওয়েবসাইট বানাইতে অ্যাটলিস্ট 1 আর কোটি টাকা। তাছাড়াও আরেকটা কথা ছিল, হুম। এই যে যে ডিজাইনটা ফ্রন্ট এন্ডের যে ডিজাইনটা করছে, এটা তুমি হচ্ছে চ্যাট জিপিটি কে দিলে চ্যাট জিপিটি এর থেকে ভালো করে আর কি দিতে আরো পারে। ভালো হবে, আমি দেখছি অনেকখানে। হুম। কেউ না কেউ দিছে, বা কয়েক লেয়ার, সরকারি প্রজেক্ট তো কয়েক লেয়ারে হয়। তো উপরের লেয়ারে 10 কোটি, তারপরে লেয়ারে 3 কোটি, তারপরে লেয়ারে 70 লাখ 30 লাখ। এই ওয়েবসাইট বানাইতে $20 বেশি লাগা উচিত না ফাইবারে, এবং 1000 টাকাও আমার মনে হয় খুব বেশি এই ওয়েবসাইট বানানোর জন্য। আপনি যদি উইক্সে যা এআই দিয়ে ওয়েবসাইট বানান 5 মিনিটের ভিতরে এর থেকে 90% বেটার জিনিস বানানো সম্ভব। সো অ্যাকচুয়ালি $5 আমার মনে হয় বেশি হয়েছে। এরকম একটা জিনিস বানানোর জন্য। সো আমি জানি না আপনাদের কি মনে হয়, আপনারা জানেন। আমার সবসময় যেটা মনে হয় সেটা হলো সরকারের উচিত ইনস্টিটিউশনাল লেভেলের বড় প্রবলেম সলভ করার চেষ্টা করা। সো পেমেন্ট গেটওয়ে আনা, যদি সে আনতে পারে, পেপাল বা স্ট্রাইপ ইত্যাদি ইত্যাদি যারা আছে, বাংলাদেশে বসে বিদেশে ব্যবসা খোলা সহজ করা। পেপাল বেশি ইউজ হয় নাকি স্ট্রাইপ? এই দুটোর মধ্যে একটু কনফিউশন আছে আমার। আমিও সঠিক জানি না, হয়তোবা পেপ্যালটাই হ্যাঁ, পেপাল নাম বেশি বেশি শুনছি। যদি সে করতে পারে, কারণ ওটার co-working নামটাই আমি environment বেশি শুনছি। বানানো, কোয়ার্কিং সেটআপ টেটআপ দেওয়া, যেগুলো একদমই করে নাই তা না, কখনো কখনো করছে। এই টাইপ জিনিসপত্র, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং ফ্রন্টিয়ার ইমপ্রুভমেন্ট, এই টাইপ কাজকর্ম যদি সরকার করতে পারে তাহলে ভালো। ওয়েবসাইট বানাবো, আইডি কার্ড দিব, সার্টিফিকেট দিব, ট্রেনিং দিব, একটা জায়গায় সাইন আপ করবে বা আমাদের দেশের সব ফ্রিল্যান্সার, এই টাইপ কাজকর্ম না করা বেটার। এগুলা ক্লাস 8-9-এ যখন প্রজেক্ট করে বা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে যখন প্রজেক্ট করে, তখন যখন তাদের বলা হয় যে তোমরা একটা জিনিস ভেবে নিয়ে আসো যে এটা করবো, তখন ওই যে ভাবে না যে না আমরা একটা টি শার্ট ব্র্যান্ড দাঁড় করাবো, ওইরকম কনসেপ্ট এইসব, যে না আমরা একটা ওয়েবসাইট বানাবো, যে ওয়েবসাইটে দেশের সব ফ্রিল্যান্সার এসে সাইন আপ করবে, তারপর কি হবে আমি জানি না, তারপর কি হবে আমি অতটুকুই ভাবছি। So, এইরকম চাইল্ডিশ প্রজেক্ট আমরা গভর্নমেন্টাল বডিজ থেকে আশা করি না, যাদের কাছে এত টাকা আছে, এত রিসোর্সেস আছে। এরকম চাইল্ডিশ প্রজেক্ট আমরা চাইল্ডদের কাছ থেকে আশা করি।